চলো শুরু করা যাক সাতকাহনের চতুর্থতম পর্ব। 4 দিন পৃথিবীটাকে দেখেনি দীপা। এই 4 দিন কালী পুজো হয়ে গেল, তার ভাসানো শেষ হলো, অথচ একটি বারের জন্য দীপা যেতে পারেনি মণ্ডপে কেন? দিনের আলোয় সে বেরিয়ে আসেনি মনোরমার ঘর থেকে। প্রথম দিন প্রচুর কান্নাকাটি, চিৎকার করেও যখন কাজ হয়নি তখন চুপচাপ হয়ে গিয়েছিল সে। অঞ্জলি একটু আপত্তি তুলেছিল, এখন তো কেউ এসব মানে না। সে নিজেও এইসব ঠাকুর ঘরে যাওয়া ছোড়া প্রায় সব কাজই করে থাকে। শুভ কাজ বা পুজো আচাতে সক্রিয় হয়, অংশ না নিলেই হলো। কিন্তু মনোরমা এসব কথায় কান দেননি। তার বক্তব্য, হিন্দু মেয়েকে যে নিয়মটা মানতে হয় প্রথমবার থেকেই দীপাকে সেটা শেখানো উচিত। তাছাড়া বিয়ের পর যে বাড়িতেও যাবে সেখানে যদি পুরনো নিয়মকানুন মানা হয় তাহলে তা না জানলে মেয়েই বিপাকে পড়বে। অঞ্জলি আর কথা বাড়ায়নি, তবে সে নিজেও আর কালী পুজোর মণ্ডপে যায়নি এবার। মাটিতে কম্বল পাতা হয়েছে পাটি ছড়িয়ে। সন্ধ্যের পর সে বাথরুম যেতে পারে, স্নান করবে সেই সময় তেল সাবান না মেখে। এমনকি খুদে দুটোরও এই কদিন নিষেধ ছিল মনোরমার ঘরে ঢোকার। সত্যসাধন মাস্টার এসে ফিরে যাচ্ছেন। আজ সকালে তিনি জানতে চেয়েছিলেন কী ধরনের অসুখ মেয়েটার যে তাকে দেখাই যাচ্ছে না। কঠোর মুখে মনোরমা জানিয়েছিলেন ওইটা মেয়েলি ব্যাপার। বয়স্ক মানুষকে বুঝে নিয়ে আর কথা বাড়াননি। কালী পুজোর গভীর রাত্রে অমরনাথ মনোরমাকে ঘুম থেকে তুলে বলেছিলেন, এখন তো গভীর অন্ধকার, যদি অনুমতি দাও তাহলে ওকে নিয়ে দূর থেকে মাকে দেখিয়ে নিয়ে আসি, পুজো শুরু হয়ে গিয়েছে। মনোরমা মাথা নেড়েছিলেন, ওর খুব যন্ত্রণা হচ্ছে, হাঁটতে পারবে না। বিচলিত অমরনাথ জিজ্ঞাসা করেছিলেন, যন্ত্রণা হচ্ছে, ডাক্তার ডাকবো? না, ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না। মনোরমা মুশকিলে পড়েছিলেন তারপরেই। দরজা থেকে বাবা চলে যাওয়ার পর সে প্রথম কথা বলল। সারাদিন অনেক কেঁদেছে, ঝামেলা করেছে, কিন্তু তাতে মনোরমা একটুও বিচলিত হননি। বিছানায় উবু হয়ে বসে দীপা জিজ্ঞাসা করল, ঠাকুমা, আমার যা হয়েছে তা কি নিজের ইচ্ছে হয়েছে? এসব কি নিজের ইচ্ছাই হয়? বিধাতা পুরুষ সৃষ্টি করেছেন, যেমন প্রকৃতিও তিনিই সৃষ্টি করেছেন। তোর যা হয়েছে তা না হলে নারী প্রকৃতি হয় না, ওটা হয় আপনি সময় হলেই। মনোরমা শান্ত গলায় বলে ঘুমাবার উদ্যোগ নিলেন, তাহলে আমাকে ঘরে বন্দি হয়ে থাকতে হবে কেন? আমার তো দোষ নেই। দোষগুণ ব্যাপার নয়, এই সময় রোদ হাওয়া শরীরে লাগা ঠিক নয়। যাদের লাগে তাদের ঠিক কি হয়, যাদের লাগে তাদের কি হয়? শরীর খারাপ করে, মার তো করে না। মনোরমা ঠোঁট কামড়ালেন, বড়দের কথা আলাদা। আমাকে তেল সাবান মাখতে নিষেধ কেন করেছেন? ওগুলো মাখলে চিত্ত চঞ্চল হয়, এই সময় মন শান্ত রাখা দরকার। চিত্ত চঞ্চল মানে? সে তুই বুঝবি না, মা তো সারা মাস তেল সাবান মাখে, মায়ের চিত্ত চঞ্চল হয় না? এত কথা আমি বলতে পারবো না, এবার ঘুমাতে দাও। তুমি আমাকে নিরামিষ খেতে দিচ্ছ কেন? এখন খেতে হয়। কেন খেতে হয়? শরীর ঠান্ডা থাকে। আমার শরীরকে ঠান্ডা করার কোনো দরকার নেই, সেটা আমি বুঝবো। আমার শরীর আর তুমি বুঝবে? যতদিন বড় না হও ততদিন বুঝবো। আমি বড় হয়ে তোমার এইসব নিয়মকানুন একদম মানব না, সব বাজে, খুব খারাপ। পঞ্চম দিনে মেয়ে যখন স্নান করলো তখন অমরনাথ খুব অবাক হলেন। এই কদিনের অন্ধকার ঘরে বাস করে মেয়েটা যেন নিস্তেজ হয়ে গিয়েছে। মুখে একটা কালচে গাম্ভীর্য এসে গেছে এর মধ্যে। হাঁটা চলায় ছটপটানি উধাও। রাত্রে অঞ্জলি মুখে শুনলেন, আজ সত্যসাধনবাবু পড়াতে এসে খুব বোকাঝোকা করেছেন দীপাকে অন্যমনস্ক হওয়ার জন্য। আর বিকেলবেলাতেও মেয়ে বারান্দা থেকে নামেনি। ওর বন্ধুরা মাঠে বসছিল, একবারও যায়নি তাদের কাছে। অঞ্জলি বলল, এত তাড়াতাড়ি এই মেয়েটা পাল্টে যাবে ভাবিনি। তোমার মা বাপ খুব বাড়াবাড়ি করেছেন। আমার নিজের ব্যাপারটা এত সাধারণ ছিল যে তখন কি ঘটেছিল আজ মনেই নেই। এই যেন জোর করে ওইটুখানি মেয়ের মনে সব ঠেসে দেওয়া। অমরনাথ মুখ ফেরালো, ওইটুখানি মেয়েকে বিয়ে দিতে তো তোমার আপত্তি নেই? হকচকিয়ে গেল অঞ্জলি। আমি ওর ভালো চাই, পরে বড় হলে ভালো বিয়ে যে হবেই তা তুমি নিশ্চয় করে বলতে পারো?
তখন মনে হবে আমরাই ওর ক্ষতি করলাম। এখন আমি বিয়ে দিয়ে যে উপকার করবে তাই বা বলছো কি করে? যা হোক, কাল সকালে একবার ফ্যাক্টরি থেকে ঘুরে এসে আমি জলপাইগুড়িতে যাচ্ছি। অমরনাথ চোখ বন্ধ করলেন বিছানায় শুয়ে। অঞ্জলি আর একটা কথা বলতে গিয়ে কিন্তু করলো খানিক, তারপর বলেই ফেললো, যদি আমি তোমার সঙ্গে যাই খুব অসুবিধা হবে। তুমি যাবে মানে? নিজের চোখে দেখে আসি। তুমি তো একটা দেখলে আর একটা দেখবে না। সাইকেল থেকে নেমে সেটাকে স্ট্যান্ডে রেখে অমরনাথ ফ্যাক্টরির দরজায় পৌঁছে দেখলেন তুলকালাম কাণ্ড চলছে। কুলি কামিনরা ভিড় করে দাঁড়িয়ে আছে দূরে। সাহেব চিৎকার করছেন। তার সামনে একটা 14-15 বছরের মদেশিয়া মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে। ওপাশে ইঞ্জিন চলছে, তাই সাহেবকে চিৎকার করতে হচ্ছে আরও জোরে। অমরনাথকে দেখে সাহেব গলা তুলেই বললেন, কাম হিয়ার। এই মেয়েটা চা চুরি করে বাড়ি যাচ্ছে। শরীর খারাপ বলে ছুটি নিয়েছিল। তোমার ফ্যাক্টরিতে রোজ এসব হচ্ছে আর তুমি খবরেই রাখছো না। পুরো ব্যাপারটার জন্য তোমাকে দায়ী করব আমি। সাহেব সেটা করতে পারেন। বিশাল ফ্যাক্টরির পূর্ণ দায়িত্ব অমরনাথের ওপর। 3 শিফটে কাজ হচ্ছে এখন। অমরনাথের পক্ষে 24 ঘন্টা পাহারা দেওয়া সম্ভব নয়। তার জন্য 2 জন অ্যাসিস্ট্যান্ট আছে, দরোয়ান আছে। অমরনাথ তার সহকারীর দিকে তাকালেন। মনে হলো বেচারা কিছু বলতে চাইছে, কিন্তু সাহস পাচ্ছে না। অমরনাথ মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, তুই চা চুরি করছিস? তুই তো বয়রার মেয়ে না? মেয়েটা মাথা নাড়ালো। সাহেব বললেন, ওর বাবাকে ডাকো। এই সময় সহকর্মী ছুটে এসে অমরনাথের কানে কানে বলল, সাহেব ভুল বুঝেছেন, মেয়েটা পেটে চা বাঁধেনি, ও গর্ভবতী। চোখ কুঁচকে মেয়েটাকে দেখে অমরনাথ বিরক্তি প্রকাশ করলেন। সাহেবকে বলেনি কেন? কি করে বলবো? গর্ভবতীর ইংরেজি এতক্ষণ মনেই আসছিল না, এইমাত্র এলো। অমরনাথ সাহেবের পাশে গিয়ে দাঁড়ালেন। স্যার, কোথাও একটা ভুল হচ্ছে। এইমাত্র শুনলাম মেয়েটি প্রেগনেন্ট, ওর পেটে চা বাঁধা নেই। ইম্পসিবল। তাহলে এই লোকগুলো এতক্ষণ বলতো। সাহেব মাথা নাড়ালেন। অমরনাথ মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, এই তোর বাচ্চা হবে? মেয়েটা চুপ করে দাঁড়িয়ে রইল। অমরনাথ রেগে গেলেন, জবাব দে। এবার মেয়েটা মাথা নেড়ে নিঃশব্দে হ্যাঁ বলল। অমরনাথ সমবেত জনতার দিকে তাকিয়ে বললেন, তেরা এতক্ষণ সাহেবকে বলিসনি কেন ওর বাচ্চা হবে? লোকগুলো প্রশ্নটা শুনে ফ্যাক ফ্যাক করে হাসতে লাগলো। সাহেব কিন্তু তখনও বিশ্বাস করতে পারছেন না। নো মিস্টার মুখার্জি, এরা সবাই আমাদের ব্রাফ দিচ্ছে। সি শুড বি এক্সামিনড বাই দ্য ডগ। আমি হাত দিলে তো অপমান করা হবে। তুমি কি বলতে চাও ওইটুখানি মেয়ের বিয়ে হয়ে গেছে? হঠাৎ অস্বস্তি শুরু হলো অমরনাথের। দীপা যদি 2 বছর 2-3 মধ্যে সন্তান সম্ভব হয়, মন থেকে চিন্তাটা সরাবার জন্যই তিনি মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, তোর স্বামীর নাম কি? এই তোরা বলতো কে ওর স্বামী? একটা বুড়ি কামিন খ্যান খ্যান গলায় করে বলল, ভাগালবা। জেনে গেল মেয়েটির বিয়েই হয়নি। এই জন্যই পরবের সময় এসেছিল অন্য বাগান থেকে। সে প্রেমের নামে মেয়েটির সঙ্গে এইসব কাণ্ড করে সরে পড়েছে। পরে যখন জানাজানি হলো, তখন বয়রা গিয়েছিল ছেলেটার বাবার কাছে। ছেলেটার বাবা অস্বীকার করেছে। শেষ পর্যন্ত অনেক তর্কাতর্কি করে স্থির হয়েছে বাচ্চাটা হোক। তারপর ওর মুখ দেখে যদি 5 জনে সাব্যস্ত করে ছেলেটার মুখের সঙ্গে মিল আছে, তাহলে বিয়ে দেওয়া হবে। হিন্দি মেশানো মদেশিয়া বুঝতে সাহেবের অসুবিধা হয় না। শুনে ফিসফিস করে বললেন, আমি বিশ্বাস করতে পারছি না ওইটুকানি মেয়ে কারোর সঙ্গে শুতে পারে, অ্যান্ড দিস পিপুল আর অ্যাকসেপ্টিং দ্যাট। অমরনাথ জনতাকে কাজে ফিরিয়ে দিলেন জোর করে। মেয়েটার শরীর সত্যিই খারাপ করছিল। তাকে ছুটি দেওয়া হলো। সাহেব বললেন, আই এম সরি, বাট আই ফিল পিটি ফর দ্য গার্ল। অঞ্জলির সঙ্গে বাসে চেপে বার্নিস ঘাটে যাওয়ার সময় অমরনাথের কথাটা কেবলই মনে হচ্ছিল, মেয়েটার জন্য আমার অনুকম্পা হচ্ছে। দাঁতে দাঁতে চাপলেন তিনি। আজ সাহেবের কাছে ছুটি নিয়েছেন অন্য কথা বলে। মেয়ের জন্য পাত্র দেখতে জলপাইগুড়ি যাচ্ছেন বলার সাহস হয়নি। বিয়ে ঠিক হলে জানাতেই হবে, নেমন্ত্রণও করবেন। তখন সাহেবের কি প্রতিক্রিয়া হবে? এইভাবেই কি বলবেন, মেয়েটার জন্য আমার অনুকম্পা হচ্ছে। চা বাগান ছাড়িয়ে ডুডুয়ার ব্রিজে উঠল গাড়ি। অমরনাথ অঞ্জলির দিকে তাকালেন। স্ত্রী ভাঙা শাড়ির
রং হালকা নীল হলেও ওকে শাড়ি বলে কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। এমনিতে অঞ্জলির শরীরের বাঁধনই ভালো। সামান্য সাজলেই বয়সটা আরও কমে যায়। কেবলই মনে হচ্ছে ঠিক করছেন না কাজটা। চোখ বন্ধ করলেন অমরনাথ। তারপরে শিউরে উঠলেন। দীপা দিনরাত ছেলেগুলোর সঙ্গে মেশে। এখন কদিন পরিবর্তনের ধাক্কাই না হয় ব্যাপারটা চাপা আছে। আবার যে শুরু হবে না তা কে বলতে পারে। হঠাৎ যদি খবর পান ওর বাচ্চা হবে, তাহলে মাথার ভেতরটা গরম হয়ে গেল। বয়রার মতো তাকে যদি ছেলের বাবা বাচ্চার জন্ম পর্যন্ত অপেক্ষা করতে বলে। ফ্যাক্টরির দরজায় দাঁড়ানো মাথা নিচু করা মেয়েটার ভঙ্গি মনে পড়ে গেল তার। সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসলেন। দিনরাত বারুদ আগলে বসে না থেকে বাক্সে করে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এরকম মনে হতেই মন অনেক হালকা হয়ে গেল। বাসগুলো শেষ হলো বার্নিস ঘাটে। একপাশে কিছু অস্থায়ী হোটেল, চায়ের দোকান আর বাসের ভিড়। নদীর জল যেমন কম বাড়ে তেমন ঘাট পাল্টায়। বালিতে পা দিয়ে অঞ্জলি বলল, শুনেছি এখানকার রসগোল্লা খুব ভালো। খালি হাতে তো যাব না, এখান থেকেই না হয় মিষ্টি নিয়ে নাও। অমরনাথ মাথা নাড়ালেন। না, এখানকার রসগোল্লা লালচে, বিশ্রী গন্ধ। বড়লোক কুটুম্বে বাড়িতে হাতে করে রয়ে নিয়ে যাওয়া যায় না। মিষ্টি নেবু কাঁঠালতলা থেকে। নৌকায় পাশাপাশি বসতে গিয়ে উঠে দাঁড়ালেন অমরনাথ। সিগারেট ধরানোর নাম করে খানিকটা সরে গেলেন। রাজবংশী কিছু মহিলা অঞ্জলির পাশে জায়গা নিল। এখনও এই অঞ্চলে স্বামী স্ত্রী পাশাপাশি নৌকায় চেপে যাচ্ছে দেখলে অনেকের নজর টাটাবে। কি দরকার? অস্বস্তিটা অঞ্জলিরও হতো। অমরনাথ সরে যাওয়ায় সে গ্রাম্য রাজবংশী মহিলাদের মধ্যে রাজেন্দ্রনীর মতো বসে রইল। তিস্তায় এখন টান ধরেছে। জল আর ভয় জাগায় না। 2 মাইল চওড়া নদী এখন 200 গজেই শেষ। তারপর বিশাল চর হয়ে হেঁটে নয়, পঙ্কিরাজে চেপে পেরিয়ে যায়। উপায় ছিল না বলে পঙ্কিরাজে পাশাপাশি বসতে হলো তাদের। যেখানে 6 জন আরামে যেতে পারে, সেখানে মানুষ তুলছে 15 জন। লম্বা পাদানিতেও দাঁড়িয়ে যাচ্ছে, শব্দ করছে কানের তালা ধরিয়ে। সিটগুলো গদি নেই, বসতে অস্বস্তি। তার উপরে মানুষের চাপে অমরনাথ দরজা ঠাসা করে দিয়েছিলেন অঞ্জলিকে। স্বামীর শরীরের সঙ্গে মিশে গিয়েও এক ফোঁটা আবেগের বদলে একরাশ বিরক্তি আসে, তা এর আগে এত ভালো করে বোঝেনি অঞ্জলি। পুরন আমলে জানতো গাড়ি চলার সময় সে পরিমাণ ধুলো ওড়াচ্ছে, তাতে ভাবি কুটুমের বাড়িতে পৌঁছানোর সময় কাপড়ের অবস্থা কীরকম থাকবে, তাই ভেবে উদ্বিগ্ন অঞ্জলি। অমরনাথের সেই চিন্তা নেই। দেখে মনে হচ্ছে যাওয়াটা উপভোগ করছে যেন। কাঁঠালতলা থেকে 10 টাকায় বড় বড় 20টা সন্দেশ কিনে সাইকেল রিক্সা চেপে ওরা যখন হাকিমপাড়ায় এলেন, তখন ঘড়িতে 12টা। ভেবেছিলেন 11টার মধ্যে পৌঁছে যাবেন, কিন্তু সময়টা এমন যে অচেনা ভদ্রলোকের বাড়িতে যাওয়া অশোভন। শেষ বাস বার্নিসঘাট থেকে 4:30টায়। অন্তত আড়াইটার সময় শহর থেকে রওনা হতে হবে। 12টা আর 2টার মধ্যে কোনো পার্থক্য নেই। ভদ্রতার কথা না ভেবে দেখা করবেন বলে ঠিক করলেন অমরনাথ। অঞ্জলি বলল, শোনো, ভোর দুপুরে যাচ্ছি, হয়তো ওরা খাওয়ার কথা বলবেন, কিন্তু তুমি কিছুতেই রাজি হবে না। আমার কিন্তু এর মধ্যে খিদে পেয়ে গেছে। অমরনাথ হাসলেন। বলবে ভাত খেয়ে বেরিয়েছি, যাওয়ার সময় ঘাটের হোটেলে খেয়ে নেব না হয়। প্রতুল বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বলতেই রিক্সাওয়ালা বলে দিল, কোনো চিন্তা করবেন না বাবু, ঠিক পৌঁছে দেব। হাকিমপাড়ায় পৌঁছে একটা পাঁচিল দেখিয়ে রিক্সাওয়ালা যখন বলল, এসে গেছি, ওইটে ওর বাড়ি, দেখে অঞ্জলির চক্ষু চড়ক গাছ। বাড়ি কোথায়? শুধু আম, কাঁঠাল, জামরুলের বন পাঁচিলে এপাশ থেকে দেখা যাচ্ছে। প্রায় 200 গজ রাস্তা ঘিরে থাকা পাঁচিলের মাঝখানে এসে ওরা গেট দেখতে পেলেন। সাদা গেট বন্ধ।
রিক্সাটাকে ওখানেই ছেড়ে দিতে চেয়েছিলেন অমরনাথ, কিন্তু রিক্সাওয়ালা বলল যে গেট খুলে ভেতরে যাওয়ার অভ্যাস তার আছে। গেটের মুখে শ্বেত পাথরের দুটো ফলক, একটাই লেখা লক্ষ্মীধাম হাকিমপাড়া, অন্যটাই প্রতুল বন্দ্যোপাধ্যায়। ভেতরে ঢোকার পর কয়েকটা ইউক্যালিপটাস গাছ দেখতে পেলেন অমরনাথ। বড় লোক বললে কম বলা হবে, প্রতুলবাবু দাদাকে দেখে মনে হয়নি তার ভাই এত অবস্থাপন্ন। শুধু টাকা নয়, রুচিও আছে, নইলে বাগানটাকে কেউ এত যত্নে সাজায় না। বাড়িটাকে দেখতে পেলেন এবার। একতলা বাংলো প্যাটার্নের বাড়ি, সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। হঠাৎ অঞ্জলি বলল, ঠিক বাড়িতে এসছি তো? অমরনাথ বললেন, গেটে তো নাম দেখলে, চলো ফিরে যাই। এত বড়লোকের বাড়ি, আমার খুব ভয় করছে। বড়লোক তো বটেই, আমার মতো 100 জন লোক কর্মচারী রাখতে পারে। মালিকের সঙ্গে কুটুম্বিতে করতে যাওয়ার দৃষ্টান্ত। এসছি যখন দেখা করেই যাই। এই কথাটাই না হয় বলবো, রিক্সাওয়ালাকে বসিয়ে রাখলে পয়সা দিতে হবে বেশি। কিন্তু তবু অমরনাথ রাজি হলো। কয়েক মিনিটের মধ্যে কথা শেষ করে যখন বেরোবেন, তখন গেট পর্যন্ত এতটা পথ অঞ্জলিকে নিয়ে হেঁটে যেতে খারাপ লাগবে। ওদের দেখে ধুতি শার্ট পরা কর্মচাবা গোছের একটি লোক বেরিয়ে এসে জিজ্ঞাসা করলো, কাকে চাইছেন? আগে শ্রীযুক্ত প্রতুল বন্দ্যোপাধ্যায় মশাই আছেন? হ্যাঁ আছেন। কি প্রয়োজন? আমাদের আসার কথা ছিল, ওর দাদা বলে রেখেছেন। উনি তো এখন আহারে বসছেন। ও, আহার শেষ হলে বলবেন, আমার নাম অমরনাথ মুখোপাধ্যায়। কর্মচারীটি ওদের বাঁ দিকের একটা ঘরে বসালো। সেখানে কয়েকটা কাঠের চেয়ার এবং বেঞ্চি পাতা। লোকটা চলে গেলে অমরনাথ বললেন, সত্যি অসময়ে এসে পড়েছি। অঞ্জলি ঘরটা দেখছিল। এক পাশে টেবিলের ওপর কাগজের স্তূপ, আর একটি টেবিলে একজন বৃদ্ধ একমনে কাজ করছেন। এত বড়লোকের বাড়ির বৈঠকখানে একদম সাজানো নব্য। বাগানে 2-3টে ঘুঘু একসঙ্গে ডেকে যাচ্ছে। মিনিট 20 পরে কেউ চিৎকার করে বলতে বলতে এলেন, ছি ছি ছি, করছে কি? অফিস ঘরে বসিয়ে রেখেছো ওদের? আসুন। মানুষ দেখে চিনতে পারো না? খাচ্ছিলাম তো, কি হয়েছে? তখন গিয়ে বললেন না কেন? মানুষটি হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। দামি পাঞ্জাবি ধুতি, গোটা 6 আংটি আঙুলে, গাজ্যের রং বেশ কালো, মোটা সোটা, মাথায় হিসাব টাকা। বিশাল দুটো হাত জোড়ো করে অমরনাথ সামনে দাঁড়িয়ে বললেন, মার্জনা করুন। আমার কর্মচারীটি বুঝতে না পারায় আপনাদের অনাবশ্যক কষ্ট করতে হলো। লজ্জায় মরে যাচ্ছি আমি। ছি ছি, আসুন আসুন। অ্যাপায়নের বহর দেখে অমরনাথ অভিভূত। অঞ্জলি মাথায় আঁচল আরো টেনে দিল। প্রায় হাত ধরে প্রতুলবাবু অমরনাথকে নিয়ে এলেন যে ঘরে, সেটি অবশ্যই বসবার ঘর, এবং বিত্তবান বাড়িওয়ালার সব পরিচয় সেখানে ছড়ানো। অমরনাথরা বাকরুদ্ধ হয়ে গিয়েছিল প্রতুলবাবুর অমায়িক আচরণে। বারংবার ক্ষমা চেয়ে নেওয়ার পর বললেন, এখন কোনো কথা নয়, আপনার হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করুন, তারপর আলাপ করার। অমরনাথ শক্তি সঞ্চয় করতে হলো কথা বলতে। আজ্ঞে, আমরা খাওয়া দাওয়া করে এসছি। হ্যাঁ, সে কি? না, এ আপনার ঠিক করেননি। অতিথি নারায়ণের সেবা থেকে আমাকে বঞ্চিত করিবেন না, পাপ হবে যে। আপনি আসুন আমার সঙ্গে। আমার গৃহিণী আপনার সঙ্গে আলাপ করবেন বলে ব্যস্ত হয়েছেন শোনা মাত্র। অঞ্জলি কি করবে বুঝতে না পেরে অমরনাথের দিকে তাকালো। প্রতুলবাবু সেটা লক্ষ্য করেই বললেন, আচ্ছা ঠিক আছে, ভেতরে ভাড়যার ওপর তাকেই ডেকে আনাচ্ছি। ভেতরের তাকেই ডেকে আনছি। আসলে এখানেও আমরা কয়েকটা পুরনো নিয়ম মেনে চলি। বাড়ির মেয়েরা চট করে পরপুরুষের সামনে বেরোতে চান না। অবশ্য আপনাকে পরপুরুষ তো বলা যাবে না, আজ বাদে কাল আমরা তো আত্মীয় হয়ে যাচ্ছি। প্রতুলবাবু ব্যস্ত ভঙ্গিতে ভেতরে চলে গেলেন। অমরনাথ এবার কথা বলার শক্তি ফিরে পেলেন।
কি অমায়িক ব্যবহার দেখেছো? অঞ্জলি কিছু বলল না, নিজেকে নিয়েই যেন সে বিব্রত হচ্ছিল। সে সোফায় বসে তার যেন শরীরটাকে ভেতরে টানছে। এত বৈভবের মধ্যে কিছুক্ষণ থাকলেই অস্বস্তি হয়। দীপা কি এদের সঙ্গে মানিয়ে থাকতে পারবে? অমরনাথ আবার বললেন নিচু গলায়, কি করা যায় বলতো? খাওয়ার কথা বলছেন, না খেলে দুঃখ পাবেন। আমি আজ খাবো না, চাপা গলায় অঞ্জলি বলল। সেই সময় ফিরে এলেন প্রতুলবাবু। আসছেন তিনি। আপনার সামনে আসতে হবে বলে সাজতে বসে গেছেন। মেয়ে মানুষের যা হয়। আহা, আপনি আবার কিছু মনে করবেন না। প্রতুলবাবু বসলেন আরাম করে। এবার অমরনাথ বললেন, আপনারা তো এখনো মেয়ে দেখেননি। চোখে দেখে কথা বলে পছন্দ অপছন্দের ব্যাপারটা নিয়ে ভাবতে হবে তো। আপনার মেয়ের বয়স কত? আজ্ঞে 11 হয়ে গেছে, অঞ্জলি চাপা গলায় বলল। 11 বছর 15 দিন। গুড। চোখ মুখ প্রতুলবাবুর হাসি মুখে জিজ্ঞেস করলেন। অমরনাথের জবাব দিলেন, 5 জনে তো ভালোই বলে। গায়ের রং ধবধবে ফর্সা নয়, উজ্জ্বল বর্ণ বলতে পারেন। হয়ে গেল। দেখুন অমরনাথ, আমার দাদাকে আমি চিনি। নিজের ব্যাপারে উদাসীন, কিন্তু অন্যের ব্যাপারে পান থেকে চুন খসবে না। বছর খানেক আগে ওকে বলেছিলাম যে ঘরে গৌরী আনবো, এতদিন কিছু বলেননি। হঠাৎ চা বাগান থেকে ঘুরে এসে বললেন, প্রতুল তো ছেলের বউকে দেখে এলাম। সঙ্গে সঙ্গে আমি লোক পাঠালাম। সে ঘুরে এসে বলল, ডানা কাটা নয়, তবে ভারী মিষ্টি মেয়ে। আর কি দরকার বলুন? অমরনাথ বললেন, তবু আপনারা নিজের চোখে না দেখে দেখবো। যদি আপনারা শান্তি পান তাহলে দেখতে আপত্তি কি? আমি মশাই ব্যবসায়ী মানুষ, সব তো চোখে দেখা যায় না, কানেও দেখতে হয়। সেই দেখাটা যাতে ভুল না হয় তাই দুবার যাচাই করে নিন। তবু যখন বলেছেন। অমরনাথ এবার কথা বলেই ফেললেন, প্রতুলবাবু, আমি সামান্য চাকরি করি, ভাত কাপড়ের অভাব হয় না বটে, কিন্তু আপনার তুলনায় আমার অবস্থার তুলনা করা যায় না। এই অসম অবস্থায় সম্পর্ক করার দৃষ্টান্ত আমার নেই। আমি শুনেছিলাম আপনি ব্যবসা করেন, কিন্তু চোখে দেখার পর হো 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 হেসে উঠলেন প্রতুলবাবু, যেন এমন মজার কথা খুব কম শুনেছেন। তারপর গাঢ় গলায় বললেন, আর মশাই, টাকা পয়সা বিষয় সম্পত্তি এই আছে এই নেই, কিন্তু মানুষত্ব, ভদ্রতা, আন্তরিকতা এসবের মৃত্যু নেই। মানুষকে এই জন্যই মানুষ মনে রাখে। আর এগুলো তো টাকা পয়সা থাকা না থাকার উপর নির্ভর করে। এই সময় ভিতরে দরজার বাইরে শব্দ বাজলো চুরির। প্রতুল বাবু বললেন, এসো। যে মহিলা ঘরে এলেন তার বয়স বোঝা যায় না, ঘুমটা কপালের ওপর। শাড়ি দেখেই অবাক হয়ে গেল অঞ্জলি। বাড়িতে যে শাড়ি ইনি পরেছেন তার অর্ধেক দামের শাড়ি পরে এসছে। দুটো হাত ভর্তি চুড়ি, আঙুলে হীরের আংটি থেকে দুটি ছড়াচ্ছে। তবে মহিলার গায়ের রং কালো, মোটা সোটা চেহারায়, গিন্নি ভাবটি স্পষ্ট। অমরনাথ নমস্কার করেছে দেখে অঞ্জলিও করলো। মহিলা বসলেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, মেয়ের ছবি আছে সঙ্গে? দেখার বড় ইচ্ছে হচ্ছে। অমরনাথ উঠে দাঁড়িয়ে কথা বলতে গিয়েও সামলে নিলেন, না মানে এখনকার ছবি তোলা হয়নি, তাড়াহুড়োই। তবে বছরখানেক আগে ওদের 3 জনের ছবি তুলেছিলাম আমি। পকেট থেকে একটা হাফ সাইজের ফটোগ্রাফ বের করলেন তিনি। ক্যামেরা কেনার পর বই পড়ে পড়ে ডার্ক রুমের কাজ শিখে ছবির প্রিন্ট বের করেছেন বাড়িতেই। নেহাতই শখ ছিল, কিন্তু খরচের জন্য সেই শখ আপাতত ঘুচেছে। ছবির প্রিন্ট খুব উচ্চমানের নয়। প্রতুলবাবু তাই মনোযোগ দিয়ে দেখলেন, তারপর স্ত্রীকে দিয়ে এগিয়ে দিলেন। প্রতুলবাবু স্ত্রী ছবি দেখে বলে উঠল, ওমা, এ তো দেখছি গায়ের রং কালো। অমরনাথ তড়িঘড়ি জবাব দিলেন, না না, প্রিন্টের দোষে এমন হয়েছে। দুধে আলতা নয়, তবে মেয়েকে কালো বলবেন না কেউ। প্রতুলবাবু স্ত্রী জিজ্ঞাসা করলেন, মাথায় চুল আছে তো? প্রশ্নটা অঞ্জলির উদ্দেশ্য, তাই সে কোনো মতে মাথা নাড়ল। হ্যাঁ। প্রতুলবাবু যেন মনে পড়ে গেল, ও হ্যাঁ, আর একটা চাহিদা আছে আমাদের। মেয়েকে লক্ষ্যময়ী হতে হবে, যা বলবো শুনবে, দস্যিপনা চলবে না, অবাধ্যতা আমি সহ্য করতে পারি না। মেয়ের মতো থাকবে, বুকে করে রাখবো। অমরনাথ বললেন,
ছেলে মানুষ তো, তবে বিয়ের পর নিশ্চয়ই যা চাইবেন তা করবে। প্রতুলবাবু বললেন, শোনো, এরা চাইছেন আমি মেয়েকে একবার দেখি। দাদা দেখার পর আর আমার দেখার কি দরকার, তাই এদের বোঝাতে পারছি না। অমরনাথ বললেন, আর একটা কথা, বিয়েতে কি দিতে হবে? প্রতুলবাবু সোজা হয়ে বসলেন। আর মশাই, আরে মশাই, বাড়িতে এসে আমাকে অপমান করবেন না। আপনি কি দেবেন সেটা আমি ঠিক করব? আমি কি ভিক্ষুক যে আপনার কাছে থেকে দান গ্রহণ করব? আপনার সামর্থ্য অনুযায়ী যা পারবেন তাই দেবেন। শাঁখা সিঁদুরটা অবশ্যই চাই। অমরনাথ মাথা নাড়ালেন। আমার সাধ্য মতো সব দেব, তবে সেটা আপনার সম্মানের তুলনায় অতি অল্প। প্রতুলবাবু মাথা নাড়ালেন। সে আমি বুঝবো। হ্যাঁ, বিয়েটা হবে কিন্তু আপনার চা বাগানে। জলপাইগুড়িতে থেকে যারা যাবে তারা সেই রাত্রে ফিরে আসবে। যদি তিস্তার ফেরি বন্ধ হয়ে যায় সে সেবক হয়ে ঘুরে আসবে। আমি বাসি বিয়ে বাড়িতেই করব। সে কি? অঞ্জলির মুখ ফসকে বেরিয়ে এলো। কিছু মনে করবেন না, আমাদের পরিবারে এই বাসি বিয়ের সময় একটা দুর্ঘটনা ঘটেছিল। পাত্র ফিরে এসেছিল কনেকে দাহ করে, কিন্তু হরিদাসদের মেয়ের বাসি বিয়ে তো ওভাবে হয়নি। ও আপনি জানেন না, যিনি আপনার সঙ্গে কথা বলেছেন তিনি আমার মামাতো ভাই। নিজের ভাইয়ের চেয়েও যদি অনেক কাছে, বা তবে বংশ তো এক নয়। প্রতুলবাবু হাসলেন। এটা অবশ্যই এমন কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। বিয়ের পর্বেই সিঁদুর পরিয়ে দিলেই চলবে। বরযাত্রা বেশি হবে না। এসব পরে আলোচনা করা যাবে। অমরনাথ বললেন, আমার মেয়ের বড় পড়াশোনার শখ। বেশ তো, তাকে এখানে সংসারে কাজ করতে হচ্ছে না। গাড়ি করে গার্লস স্কুলে যাবে। আমি যা ডোনেশন দিই তাতে বছরের যে কোনো সময় ভর্তি করে নেবে। অবশ্য আমার কথা যদি বলেন তাহলে বলবো, মেয়ে ছেলে বেশি পড়াশোনা করুক তা আমি চাই না। তাতে সংসার শান্তি থাকে না। আপনি যখন বলেছেন তখন না হয়। অমরনাথ মিষ্টি প্যাকেটটা কিন্তু করে তুলে ধরলেন। প্রতুলবাবু স্ত্রীকে বললেন, নাও, ভালোবাসার দান নিতে হয়। প্রতুলবাবু স্ত্রী সেটি নিয়ে অঞ্জলিকে বললেন, আপনি একটু আসবেন? অঞ্জলি উঠলে তিনি পথ দেখিয়ে ভেতর নিয়ে এলেন। বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ঘরের সংখ্যা অনেক। যে ঘরে ওকে বসতে বলা হলো সেটি সাধারণ একটা তক্তাবাসের ওপর বিছানা পাতা। আলনায় অনেকগুলো শাড়ি ঝুলছে। মিষ্টি প্যাকেট কাজের মেয়ের হাতে দিয়ে কিছু নির্দেশ দিলেন প্রতুলবাবুর স্ত্রী। তারপর ফিরে এসে অঞ্জলির মুখোমুখি বসলেন। অঞ্জলি জিজ্ঞাসা করলো, আপনার ছেলে কোথায়? ঘুমাচ্ছে। পড়াশোনা না থাকলেই ঘুমিয়ে পড়ে। আমার তো ওই একটাই আপনার শুনেছি। আমরা তো একটাই আপনার শুনেছি। 3টে ওনার ইচ্ছে ছিল, কিন্তু পরেরটা নষ্ট হয়ে যেতে আর হয়নি। বাড়িতে মেয়ে বলতে আমি একা, খুব খারাপ লাগে। অঞ্জলি বলে ফেলল, দেখুন দিদি, মেয়ের বিয়ে দেবো বলে ভাবিনি এখন। সম্বন্ধটা আসতে সব এলোমেলো হয়ে গেল। আপনাদের সঙ্গে আমাদের কোনো তুলনাই হয় না। আমার ভয় এখানেই, মানিয়ে নেওয়া যদি মুশকিল হয়। প্রতুলবাবুর স্ত্রী হাসলেন। এদের ধারণাটা এই, আমার বাবা ছিলেন গ্রামের স্কুলের মাস্টার। অবস্থা বুঝতেই পারছেন। এরা কিছুতেই সমান ঘর থেকে মেয়ে আনে না। ওমা, কেন? কি জানি বাবা, হয়তো যে মেয়ে আসবে সে বেশ সংকোচ থাকবে, তাই এরা চায়। আজকাল মেয়েরা ডানা উঠলে বিয়ে করে। সমান ঘর হলে সে পোষ মানবে কেন? একটা কথা জিজ্ঞাসা করতে আপনাকে ডেকে আনলাম, মেয়ের কি ঋতু হতে দেরি আছে? অঞ্জলির মুখে রক্ত জমলো। সে ঘাড় নাড়ল, না, এই কালী পুজোর আগের রাত্রে প্রথম হলো। প্রতুলবাবুর স্ত্রীর মুখে হাসি ফুটল। তিনি বললেন, ওইটা নিয়ে আর দুশ্চিন্তায় ছিলেন উনি। অঞ্জলির মনে পড়ল, ভদ্রমহিলা যখন তার ভেতরে আসতে বলেছিলেন তখন প্রতুলবাবু তাকে কিছু ইশারা করে বলেছিলেন। সম্ভবত এটিই জানতে বলেছেন। অঞ্জলি বলল, আমার তো আর আসা সম্ভব হবে না। একবার ছেলেকে দেখা যাবে না। প্রতুলবাবু স্ত্রী একটু ভাবলেন, তারপর উঠে দরজার দিকে যেতে যেতে বললেন, বড় লাজুক, দেখতে আসতে চায় কি না। তিনি বেরিয়ে গেলে অঞ্জলি একা একা বসছিলেন। এই সময় কাজের মেয়েটি 1 প্লেট মিষ্টি নিয়ে ফিরল। অঞ্জলি দেখল তাদের আনা মিষ্টি প্লেট নেই। সে মাথা নাড়ালো, এত মিষ্টি আমি খেতে পারবো না ভাই।
আমি বরং একটা তুলে নিচ্ছি। কাজের মেয়েটি বয়স্ক, সে মাথা নাড়ালো। তা কি হয়, এত বড় কুটুম হতে যাচ্ছেন? অঞ্জলি হাসলো। এখনো তো হয়নি। মেয়েটি এপাশ ওপাশ তাকিয়ে বলল, না হলেই কি হয় বলে প্লেট রেখে বলে প্লেট নামিয়ে রেখে চলে গেল ঘর ছেড়ে। অঞ্জলি হতভম্ব। মেয়েটি কথাগুলো বলেছিল চাপা গলায়, এবং বলার সময় একটা ঝাঁঝ চাপা ছিল না। বুকের মধ্যে দুম করে লাগলো যেন। এ কি কথা? মেয়েটা কি কোনো ব্যাপারে তাকে সাবধান করে দিচ্ছে? এই সময় প্রতুলবাবুর স্ত্রী ফিরে এলেন। লজ্জায় মরে যাচ্ছে। ছেলে না হয় মেয়ে হওয়া উচিত ছিল। আসছে। তারপর প্লেটের দিকে তাকিয়ে বললেন, ওমা, সব যে পড়ে রয়েছে, খেয়ে নিন। অঞ্জলি হাত জোড় করলো। খেয়ে এসেছিলাম, এখনও পেট ভারী, আমি একটা তুলে নিচ্ছি। মনের ভেতর সদ্য ঢোকা কাঁটাটাকে কিছুতেই সরাতে পারছিল না সে। মিষ্টিটা দাঁতে কেটে জিজ্ঞাসা করলো, আজকাল তো এই বয়সে কেউ ছেলে মেয়েদের বিয়ে দেয় না, আপনারা কেন স্থির করলেন? প্রতুলবাবুর স্ত্রী বললেন, ওই যে বললাম, একা থাকি। উনি কাড়ি টাকা রোজগার করেন, ব্যবসার কাজে প্রায় বাইরে থাকেন। আমি কি করি তখন? ঘরে তাই বাচ্চা মেয়ে আনতে চাইছি, যার সঙ্গে খুনসুটি করে বেশ সময় কেটে যাবে। এই সময় সেই কাজের মেয়েটি ঘরে ঢুকতেই তিনি জিজ্ঞাসা করলেন, বাইরে বিআই মশাই বসে আছেন, তাকে খাবার পাঠিয়েছিস? মেয়েটি ঘাড় নাড়ল। প্লেটের মধ্যেই শেষ হয়ে গেছে। খোকাকে একটু তাড়া দে, বল আমরা বসে আছি। কাজের মেয়েটি চলে গেল। কিন্তু প্রচণ্ড রাগ হয়ে গেল অঞ্জলির অমরনাথের উপর। এমন পেটুক হবে কেন মানুষ? বারংবার বলে দেওয়া সত্ত্বেও প্রথম দিনেই ভরা প্লেট খালি করে দিল। কিভাবে বলল মেয়েটা? যেন একটা ভিখারিকে খাবার দেওয়া হয়েছিল। জিজ্ঞাসা করলো, ওই মেয়েটি বুঝি অনেক দিন ধরে আছে এখানে? কে ও? আনা? হ্যাঁ, খোকা জন্মের আগে থেকেই আছে। কেন, কিছু বলেছে নাকি? না, এমনি জিজ্ঞাসা করলাম। এই সময় দরজায় একটি তরুণ এসে দাঁড়ালো। মাঝারি উচ্চতা, গায়ের রং শ্যামলা, মুখটি মিষ্টি, চোখ দুটি বড় বড়, কিন্তু বড় রোগা, বেশি মাত্রায় রোগা, চোখে একটু বিস্ময়। প্রতুলবাবুর স্ত্রী বললেন, এই আমার ছেলে। অঞ্জলি দেখল ছেলেটি দরজায় দাঁড়িয়ে আছে। এ যদি জামাই হয় তাহলে কেমন লাগবে তা সে বুঝতে পারছিল না। জামাই না ভেবে ছেলে ভাবলেই আরাম লাগতো। সে জিজ্ঞাসা করলো, তোমার নামটা জানো কি? অতুল বন্দ্যোপাধ্যায়। মেয়েদের মতো গলার স্বর, মোলায়েম সরু। প্রতুলবাবুর স্ত্রী বললেন, যাও ঘুমাও গিয়ে। দেখা হয়ে গিয়েছে। ছেলেটি আবার ধীরে ধীরে চোখের আড়ালে চলে গেল। এবার তিনি অঞ্জলির দিকে তাকিয়ে বললেন, বড় অভিমানী, মেয়েকে বুঝিয়ে দেবেন কেমন লাগলো? বড্ড রোগা। সত্যি কথাটা বলেই ফেলল অঞ্জলি। বড় হলে ঠিক হয়ে যাবে, বিয়ের পরেই দেখবেন আর চেনা যাচ্ছে না। আমি যখন এ বাড়িতে এসেছিলাম তখন হাওয়ায় ধাক্কায় পড়ে যেতাম, আর এখন দেখুন 3টে বাঘেও খেতে পারবে না। ও নিয়ে চিন্তা করবেন না। ব্যানার্জি বাড়ি থেকে বিদায় নিয়ে ওরা যখন রিকশায় চেপে ঘাটের দিকে এগোচ্ছে, তখনও অঞ্জলির মাথায় কাজের মেয়েটির কথা ছোবল মারছে। অমরনাথ বললেন, বেলা পড়তে বেশি দেরি নেই, তুমি কি কিছু খাবে? সঙ্গে ঝাঁঝিয়ে উঠল অঞ্জলি, তোমার লজ্জা বলে কিছু নেই? এত করে বললাম, তুমি গন্ডে পিণ্ডে খেলে? অমরনাথ বললেন, প্রতুলবাবুজি জোর করে খাওয়ালেন। বড় লোক, কিন্তু মানুষ খুব ভালো, একটুও অহংকার নেই। প্রথমে যে অস্বস্তি ছিল সেটা কেটে গেল। দীপা এখানে এলে সুখী হবে, বুঝলে? আহা, খেয়েছি বলে রাগ করছো কেন? আসল কথাটা বললে কি রূপ ধরবেন তাকে জানে। বলছি। অমরনাথ হাসি মুখে বললেন, বলছো? অঞ্জলি সন্দেহের চোখে তাকালো। হ্যাঁ, শুনে বললেন, এ কোনো সমস্যা নয়। সীতা কার মেয়ে না দশরথের? প্রথম দিন জল পর্যন্ত ছুঁয়ে দেখেনি মেয়ে। খাবার তো দূরের কথা, কেঁদে কেটে গলা ভেঙেছে। তখন বাড়িতে ঢুকলে মনে হতো সদ্য কারো বিয়োগ ঘটেছে। এখন চুপচাপ,
বলা যায় বেশি রকমের চুপচাপ। একমাত্র প্রাকৃতিক প্রয়োজন ছাড়া মনোরমার ঘর ছেড়ে বেরোচ্ছে না সে। খুদে দুটো কথা বলতে চেষ্টা করে ফিরে এসছে। স্কুল তো একদম বন্ধ। এমনকি অঞ্জলিরও মনে হচ্ছিল হয়তো ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি বিয়ে না দিলেই চলতো। মনোরমা বলেছেন, একটু বাদলা হয়েছে বলে কি রোদ উঠবে? ওসবে নজর দিও না। মেয়েদের গতি স্বামীর ভয়ে না গেলে হয় না। বাড়ি ঘরন্দবি ভালো, অবস্থাপন্ন ছেলেটিও মিষ্টি চেহারার। বিয়ের 7 দিন পর দেখবে এসব ওর মনেই থাকবে না। অমরনাথ কিন্তু বাড়িতে ফিরেই গোজ হয়ে থাকেন। 5 জনে তাকে ঘুরিয়ে ফিরিয়ে বলতে ছাড়ছে না যে তিনি দায় নামাচ্ছেন কাঁধ থেকে। এমনকি সত্যসাধনবাবু খবরটা শুনে কিছুক্ষণ গম্ভীর হয়ে বসে রইলেন। ওর মুখের দিকে তাকিয়ে অমরনাথ নিজেরই খুব খারাপ লাগছিল। জবাবদিহি দেওয়ার ভঙ্গিতে বলেছিলেন, হঠাৎ এই সম্বন্ধটা এসে গেল। ওরা খুব চাইছে। সত্যসাধনবাবু বললেন, অন্যায়, ঘোরতর অন্যায়। সেই করে বিদ্যাসাগর মশাই আন্দোলন করেছিলেন বাল্যবিবাহ বন্ধ যাতে হয় তার লাইগা। কি লাভ হইল? আপনার মতো শিক্ষিত মানুষ যদি না বোঝেন ঘোরতর অন্যায়। আমার দুঃখ কি জানেন? এখানে ভালো ছাত্রছাত্রী পায় না। এই মেয়েটার মধ্যে পসিবিলিটি ছিল, আপনারা সেইটা শেষ কইরা দিলেন। এখনও তো সে চঞ্চল, বুদ্ধিশুদ্ধি পোলাপানের মতো। অমরনাথ বললেন, না, যা ভাবছেন তা নয়। ওর পড়াশোনা বন্ধ হবে না। প্রতুলবাবু মানে ছেলের বাবা আমাকে কথা দিয়েছেন যে ওকে পড়ার সুযোগ করে দেবেন। দেখেন, নিঃশ্বাস ফেললেন সত্যসাধন। আপনার 1 মাসের মাইনেটে। না, মাস তো পূর্ণ হয় নাই, টাকা আমার লাগবে না। শুধু একবার দীপার একটু দেখতে পাইলে খুশি হইতাম। অমরনাথ উঠে ভেতরে এলেন। অঞ্জলি আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। মুখোমুখি হতেই অমরনাথ বললেন, দীপাকে একবার বাইরে ঘরে আসতে বলো। ও আসবে না। মাস্টারমশাই এসছেন শুনে আমি ওকে ডেকেছিলাম। ভালো করে বুঝিয়ে বলো, উনি দেখতে চাইছেন। না শুনলে আমি কি টেনে আনবো? আমি জানতাম লোকে আমাদের দোষ দেবে। অঞ্জলি চলে যেতেই অমরনাথ ফিরে এলেন বাইরের ঘরে। একটু বিব্রত গলায় বললেন, মাস্টারমশাই, মেয়েটা খুব অভিমানী। হয়তো আপনার সামনে এখন আসতে লজ্জাও পাচ্ছে। পরে এক সময়, অবশ্য বিয়ের দিন তো আপনি আসছেন। না, আমারা আপনি নিমন্ত্রণ কইরেন না। আমি বিয়ায় আসতে পারুম না। সে যখন আইতে চায় না, আমি যাই চইলেন। যাওয়ার আগে দেখা হইব না, এ কেমন কথা? সত্যসাধনবাবু উঠে দাঁড়ালেন। অগত্যা অমরনাথ তাকে পথ দেখিয়ে ভেতর নিয়ে এলেন। এখন লোকটার ওপর রাগ হচ্ছিল তার। ব্যাপারটা নিয়ে যেন বাড়াবাড়ি করছেন খামোখা। মনোরমার দরজার সামনে এসে তিনি বললেন, ওই ঘরটি আমার মায়ের, ওখানেই আছে সে। ঘরের দরজা আধা ভেজানো। সত্যসাধন সেখানে দাঁড়িয়ে ডাকলেন, দীপা, ও দীপা, মা। ভিতরের থেকে কোনো সাড়া এলো না। সত্যসাধনবাবু মুখ ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, আপনার মা ঘরে নাই তো? বারান্দা থেকে মনোরমার গলা ভেসে এলো, না, ও একা আছে। সত্যসাধন চাপ দিতেই দরজাটা খুলে গেল। তিনি 1 পা ভিতরে গিয়ে বললেন, কেমন আছো মা? শুনলাম তুমি আমাদের ছাইড়া জলপাইগুড়ি যাইবা। আর তো দেখা হইবা না। তাই কই, সুযোগ পাইলে মন দিয়া পড়াশোনা করবা। কথা শেষ হওয়া মাত্র তীরের মতো ছুটে এলো দীপা খাট ছেড়ে। 2 হাতে সত্যসাধনকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল। অমরনাথ দৃশ্যটি দেখলেন। তার বুক টন করতে লাগলো। এই কান্নাটা দীপা যদি তাকে জড়িয়ে ধরে কাঁদো তাহলে কি করতেন তিনি জানেন না। কিন্তু এখন সত্যসাধনবাবুকে তিনি ঈর্ষা করতে লাগলেন। চিৎকার করতে দীপা বলেছিল, ও মাস্টারমশাই, আমি পড়বো, আমি বিয়ে করব না। আপনি বাবাকে বলুন, আমি সমস্ত মুখ কথা শুনবো। দেখবেন ঠিক 1st ডিভিশন পাবো। ও মাস্টারমশাই। চোখের জল দীপার সমস্ত মুখ সপসপে। সত্যসাধনকে খুব অসহায় দেখালো। তার লং ক্লথের পাঞ্জাবি ভিজে গেছে চোখের জলে। তিনি কথা বলতে চাইলেন, গলা স্বর করুদ্ধ হয়ে যাচ্ছিল। আমি কে মা? আমি তো কেউ না। আমি শুধু তোমারে কই, পড়াশোনা ছাড়বা না। যে যাই বলুক, এইটা মনে রাখবা। কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে সত্যসাধনবাবু হন করে বেরিয়ে গেলেন। অমরনাথ তার পেছন এসেও ধরতে পারলেন না।
মানুষটিকে যেন ভূতে তাড়া করেছে, এমনভাবে মাঠের ভেতর দিয়ে চলে যাচ্ছেন। মন খারাপ হয়ে গেল অমরনাথের। আজ শ্যামল পর্যন্ত তাকে বলেছে, কাকাবাবু বাবার সম্বন্ধ এনেছেন ঠিক, কিন্তু আপনি রাজি না হলেই পারতেন। দীপা তো নেহাতই বাচ্চা। তোমার বাবা যদি সম্বন্ধ না আনতেন তাহলে কথাই উচিত না শ্যামল। তা ঠিক, আজ বড় সাহেব আমাকে ডেকে পাঠিয়েছিলেন, বলেছেন 6 মাসের জন্য তিনি আমাকে অ্যাপ্রেন্টিসশিপ দেবেন। সেই সময় বড়বাবু সেখানে ছিলেন। হঠাৎ আপনার কথা উঠল। দীপার ব্যাপারটা দেখলাম সাহেব শুনেছে, উনিও খুব বিরক্ত দেখলাম। শ্যামল আগ বাড়িয়ে এসব কথা বলে গেল। আজ অবশ্য বড় সাহেবের সঙ্গে তার দেখা হয়নি, যদিও কারো ব্যক্তিগত ব্যাপারে বড় সাহেবের কিছু বলার অধিকার নেই, কিন্তু তিনি কথা তুললেও তার ভালো লাগবে না। বাইরের ঘরে বসে তিনি অঞ্জলিকে ডাকলেন, মাকে নিয়ে এ ঘরে এসো, একটু কথা বলো। অঞ্জলি অবাক হলো, কী ব্যাপার? যা বলছি তাই করো, গম্ভীর গলায় বললেন অমরনাথ। মনোরমা এলেন। বাইরের দরজাটা বন্ধ করে দিয়েছিলেন মনোরমা বসলে তিনি বললেন, মা, ব্যাপারটা এমন হয়ে যাচ্ছে যেন আমরা খুব খারাপ লোক, ঘাট থেকে বোঝা নামাতে চাই। মনোরমা বললেন, এ কথা মনে হচ্ছে কেন? 5 জনে তাই বলছে, তা আর আমারও খুব ভালো লাগছে না। অমরনাথ মুখ নামালেন। মনোরমা অঞ্জলির দিকে তাকালেন। সে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়েছিল। তোমার? অঞ্জলি জবাব দিল। কিছুক্ষণ তাকিয়ে থেকে মনোরমা বললেন, তাহলে বিয়ে ভেঙে দাও। কেউ কোনো কথা বলল না। অমরনাথ শেষ পর্যন্ত বললেন, মুশকিল হলো। প্রতুলবাবু বিয়ের দিন পর্যন্ত ঠিক করেছেন। এই অবস্থায় বিয়ে ভেঙে দিতে একটা যুক্তি দেখাতে হবে। মনোরমা হঠাৎ উষ্ণ গলায় বললেন, তোমাদের আক্কেল দেখলে আমার মাথা গরম হয়ে যায়। তোমার বিপদে তো কেউ ঝাঁপিয়ে পড়বে না। এখন যারা ফুট কাটছে তারা কেউ পরে তোমার মেয়ের বিয়ে দিতে আসবে না। কে কি বলছে তাতে তোমার তো কি? মেয়েটার খারাপ হবে এমন কাজ তো তোমরা করছো না। সবাই বলছে এই বয়সে বিয়ে দিলে ভালো হয় না। কিসের ভালো? ঢিঙ্গি করে কোনো মতে একটা পাত্র জুটিয়ে বিয়ে দেওয়ার পরে মেয়ে যে সেখানে শান্তিতে সংসার করতে পারবে এমন কথা জোর গলায় কেউ বলতে পারে? জন্ম মৃত্যু বিবাহ নিয়ে কোনো ভবিষ্যৎবাণী উচ্চারণ কিবা করা যায়? অমর, ওর কপালে যেখানে লেখা আছে সেখানেই বিয়ে হবে। মেয়েটা কান্নাকাটি করছে, আর বাবা কোনো মেয়ে শ্বশুরবাড়ি যাওয়ার আগে পা ছড়িয়ে কাঁদে না। মনোরমার গলার বিরক্তি স্পষ্ট। অঞ্জলি বলল, মা ঠিকই বলেছেন। কে কি বলেছে তা নিয়ে ভেবে কিছু লাভ নেই। তবে আমরা একটা কাজ করতে পারি। তুমি আর একবার প্রতুলবাবুর কাছে যাও, গিয়ে বলো কথাবার্তা সব পাকা হয়ে রইল। ইচ্ছে করলে তিনি মেয়েকে আশীর্বাদ করে রাখতে পারেন। এর মধ্যেও একটু বড় হোক, মানে স্কুল ফাইনালটা পাশ করে নিক, তারপর অনুষ্ঠান করা যাবে। এর জন্য তো আর 1 যুগ অপেক্ষা করতে হবে না। মনোরমা বললেন, তা যদি ওরা অপেক্ষা করতে পারেন ভালো কথা। তবে বাপু, আমার একটা ব্যাপারে কেমন খটকা লাগছে। লোকে গায়ে গক পর্যন্ত যাচাই করে কেন? ওরা এসে একবারও মেয়ের মুখ দেখলেন না। ঘোড়া বোবা তো হতে পারতো। অমরনাথ বললেন, প্রতুলবাবুর লোক পাঠিয়ে দীপাকে দেখেছেন, নিজের চোখে তো দেখেনি। তোর ছেলের বিয়ের সময় এমন করবি? বড়লোকেদের ব্যাপার আমি ঠিক বুঝি না, ওইখানেই ভয়। আজ মত হয়েছে, মিষ্টি পাতা হয়েছে। 2-3 বছর অপেক্ষার পর দেখলে বেমত হয়ে গেল, তখন তারা সরে দাঁড়ালে মেয়ের নামে দুর্নাম ছড়াবে। একবার বাগদত্তা মেয়ের অন্য কোথাও বিয়ে হওয়া মুশকিল। যা ভালো বসিস কর। মুখোমুখি কথা না বলে লোক মারফত চিঠি পাঠালেন অমরনাথ। সবিনয়ে সমস্ত ব্যাপারটা জানিয়ে প্রস্তাব রেখেছিলেন কয়েক বছর অপেক্ষা করার। পত্রিবাহককে বসিয়ে তৎক্ষণাৎ উত্তর লিখেছিলেন প্রতুলবাবু। অমরনাথের অসুবিধে তিনি বুঝতে পারছেন, কিন্তু সেই কারণে তার নিজস্ব ভাবনা পরিবর্তন করার কোনো কারণ তিনি দেখছেন না। এই অবস্থায় যদি অমরনাথ অপারগ হন তাহলে তিনি দুঃখে
শিক্ষিত হবেন, কিন্তু সিদ্ধান্ত বদল করবেন না। পুত্রের বিবাহ তিনি এখনই অন্যত্র দিতে বা দ্বিধা করবেন না। তারপরের দিন ফ্যাক্টরিতে হরিদাসবাবু তার সঙ্গে দেখা করলেন। হরিদাসবাবু বেআই জলপাইগুড়ি থেকে আজ সকালেই লোক পাঠিয়েছিলেন। হরিদাসবাবু বললেন, এ কি শুনছি অমরনাথ, লোকে কি বলছে তাই বড় হলো আর মেয়ের ভবিষ্যৎ দেখবে না? ও বাড়িতে বিয়ে হলে রাজরানী হয়ে থাকবে সে। কি বিশাল বাড়ি, পাঁচিল পেরিয়ে ঢুকতেই ভয় হয়। একমাত্র ছেলে, যা কিছু বিষয় সম্পত্তি সবই তো তোমার মেয়ে পাবে। প্রতুলবাবুর উত্তর পাওয়ার পর মুখ ছেড়ে গিয়েছিলেন অমরনাথ। তিনি মাথা চুলকাতে লাগলেন। হরিদাসবাবু বললেন, আর 5-6 বছর পরে কেউ নিয়ে কথা তুলবে। আজ যারা বলছে তাদের হিংসেতে বুকে ফেটে যাচ্ছে বলেই বলছে, তুমি সম্মতি দাও। অমরনাথ তিনি মাথা চুলকাতে লাগলেন। হরিদাসবাবু বললেন, দাও। অমরনাথ বললেন, বেশ, আপনি আমার হয়ে যোগাযোগ করুন, আমার আপত্তি নেই। তবে ওরা এসে মেয়েকে দেখে যাক, বিয়েটা ঠিক বিয়ের মতো হোক। অস্টিন গাড়িতে চেপে প্রতুলবাবু এলেন একা। তাকে বাইরের ঘরে সমাদর করে বসানো হলো। হরিদাসবাবুও ছিলেন। প্রতুলবাবু বললেন, এ ঘরে জিনিস ও ঘরে যাচ্ছে, তাই এ নিয়ে এত চিন্তা করার কি আছে? তাছাড়া দিল্লির ব্যাপার নয়, এখানে থেকে ওখানে। অমরনাথ জিজ্ঞাসা করলেন, আপনার স্ত্রীকে নিয়ে এলেন না? না, এতদিন ঘর করেছি আমার রুচির ওপর। যদি তা আস্থা না থাকে তাহলে আর অর্ধাঙ্গিনী হবেন কি করে? আমিও দেখতে চাইতাম না, আপনি জোর করলেন, তাই নিয়ে আসুন মেয়েকে। চটপট সেরে নিন, একটু বিশ্রাম করুন, খাওয়া দাওয়া হোক তারপর। না মশাই, খাওয়া দাওয়া চলবে না। আপনারা আমার বাড়িতে গিয়ে কিছু খাননি, মিষ্টি মুখ করা খাওয়া নয়। আমিও তাই আজ ওই একই ব্যবহার করব। আমার মিষ্টি খাওয়া বারণ, কিন্তু একটি খাবো। অমরনাথ বিষণ্ণ হলেন। তিনি বুঝলেন প্রতুলবাবুকে পিড়াপিড়ি করে কোনো লাভ হবে না। অতএব ঘর ছেড়ে ভেতরে এলেন। অঞ্জলি আর মনোরমা চুপচাপ খাটে বসেছিলেন। সব কথাই তাদের কানে আসছে। অমরনাথ বললেন, ওকে নিয়ে এসো। অঞ্জলি বলল, জোর করে সাজিয়ে দিয়েছি, কিন্তু উঠতে চাইছি না। অমরনাথ বড় বড় পা ফেলে মনোরমার ঘরের দরজায় এলেন। দরজা খোলা। অমরনাথ গম্ভীর গলায় ডাকলেন, দীপা, এদিকে এসো। কয়েক সেকেন্ড অপেক্ষা করলেন তিনি, তারপর দরজায় পৌঁছে গলা তুললেন, কথা কানে যাচ্ছে? মনোরমার হাঁটুতে মুখ গুজে বসেছিল। সে এবার চোখ না তুলেই ধীরে ধীরে উঠে দাঁড়ালো। দরজা থেকে সামান্য সরে দাঁড়িয়ে অমরনাথ বললেন, উনি যা যা জিজ্ঞাসা করবেন ভালোভাবে জবাব দেবে। ভয়ের কিছু নেই, মুখ বন্ধ করে যেন থেকো না। মেয়ের সামনে হাঁটছে, অমরনাথ পিছনে। শোয়ার ঘরে পৌঁছে অমরনাথ বললেন, তোমরা কেউ সঙ্গে এসো। অঞ্জলি যাওয়ার ইচ্ছে ছিল না। এর মধ্যে চুল নষ্ট করেছে মেয়ে, সে দ্রুত ঠিক করে দিচ্ছিল। মনোরমা বললেন, তুমি যাও বৌমা। অমরনাথ ফিরে এলেন বাইরের ঘরে। প্রতুলবাবু কিছু বলতে যাচ্ছিলেন, দরজায় অঞ্জলিকে দেখে চুপ করে গেলেন। হরিদাসবাবু বললেন, এসো বৌমা। কোথায় সে? এসো, সামনে এসো। মাটিতে চোখ রেখে দীপা সামনে এসে দাঁড়ালো। প্রতুলবাবু প্রায় সেকেন্ডে দিশে চুপচাপ দেখে গেলেন। তারপর গলার স্বর নরম করার চেষ্টা করলেন, নাম কি তোমার? দীপার নিজের ঠোঁট দাঁতে ঘষা গেল। অঞ্জলি চাপা গলায় বলল, নাম বলো দীপাবলি। নাম বলো। দীপাবলি। বাহ, সুন্দর নাম। দীপাবলি মানে তো দেওয়ালি। বাহ বাহ, একটু সামনে এসে তো। অঞ্জলি মেয়েকে আলতো করে ফেলে দিতেই সে কয়েক পায়ে চলে এলো। প্রতুলবাবু বললেন, এবার একটু ঘুরে দাঁড়াও। দীপা পিছন ফিরল। প্রতুলবাবু বললেন, বেশ বেশ, শাড়ি পরনি কেন? অঞ্জলি বলল, এতদিন তো শাড়ি ধরেনি, আজ চেষ্টা করছিলাম, কিন্তু পরতে চাইলো না। না না, আমার স্ত্রীর আবার ইচ্ছে সবসময় শাড়ি পরিয়ে রাখবে, আজ পরেনি, তা এক পক্ষেই ভালো হয়েছে। তা কি পরো তুমি? এইটে উঠবো। খড়খড়ে গলায় জবাব দিল দীপা। রান্না বান্না জানো? জানো না, ওটা যে শিখতে হবে মা। বাঙালির ঘরে তো আর মিম সাহেবের দরকার নেই, রান্না করে সবাইকে খাইয়ে তবে তোমাদের আরাম। অবশ্য আমার বাড়ি ভর্তি ঠাকুর চাকর, তবে ওটা শিখে নিতে হবে চটপট। চুল কেমন? অঞ্জলি চটপট দীপার মাথার চুল খুলে দিল।
কোমর কাছাকাছি তার প্রান্ত পৌঁছালো। অঞ্জলি বলল, নিজে সামলাতে পারে না বলে প্রতি মাসে কেটে দিই। বোঝ তো খুব মোটা নয়। যাই বলুন, মেয়ে মানুষ মাথায় চুল না থাকলে শরীর উর্বর হয় না। কথাটা খারাপ লাগলো হয়তো, কিন্তু আমার ঠাকুমা তাই বলতেন। যাও ভেতরে যাও, আজ থেকে আর চুল ছোট না। প্রতুলবাবুর কথা শেষ হওয়া মাত্র দীপা দ্রুত ভেতরে চলে গেল। অঞ্জলির মুখে রক্ত জন্মেছিল, সে আর দাঁড়ালো না। ভেতরে ঢুকে মনোরমার মুখোমুখি হয়ে পড়ল। শুনলেন? মনোরমা মাথা নাড়লেন, মনে হচ্ছে মুখ খুব আলগা। হঠাৎ দীপা দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, উর্বরা তো মাটি হয়, শরীর উর্বর মানে? অঞ্জলি দ্রুত তার কাছে গিয়ে চাপা গলায় বলল, সব কথার মানে থাকে না। মায়ের ঘরে যা তুই। যে কথার মানে থাকে না সে কথা বলে কেন? দীপা আর দাঁড়ালো না। বাইরের ঘরে তখন অমরনাথ জিজ্ঞাসা করেছেন, কেমন দেখলেন? মানে ঠিক আছে? ঠিক আছে, আর একটু ফর্সা হলে বংশধরদের কথা ভেবেই বলছি। যাক, কি আর করা যাবে, বিয়ের জল গায়ে পড়লেই শুনেছি রং ফর্সা হয়। না মশাই, আপনাদের মেয়েকে আমার অপছন্দ হয়নি। বিয়ের দিনটা পাকাই রইল। এ বাড়ি থেকেই বিয়ে দেবেন। প্রতুলবাবু সিগারেট ধরলেন। হরিদাসবাবু হাসি মুখে বললেন, জলপাইগুড়িতে গিয়ে বাড়ি ভাড়া নিয়ে দেওয়া যায়, অবশ্য যেমন আমি দিয়েছিলাম। না না, এখান থেকেই দিন। শহরে সবাই আমাকে চেনে, চোখের ওপর দেখবে কিরকম ব্যবস্থায় বিয়ে হচ্ছে। মানুষের মুখ তো জানেন না, নিন্দে করতে পেলে আর কিছু চাই না। আপনি এখানে আপনার মতো ব্যবস্থা করুন, বরযাত্রী তো বেশি হবে না, তারা কেউ অভদ্র ব্যবহার করবে না। আর একটা কথা, আমার স্ত্রী এটা বলতে বলেছেন, 25টা নমস্কারী শাড়ি আপনাকে দিতে হবে। এদের মধ্যে 8জন বিধবা, এদের জন্য অবশ্য শাড়ি নয়, থানই দিতে হবে। তবে সবগুলো একটু উচ্চমানের হওয়া উচিত। তা আমি কিনে সবাইকে পাঠিয়ে দেবো, না আপনি ব্যবস্থা করবেন? অমরনাথ বললেন, সে কি, নমস্কারী শাড়ি থান আপনি কিনবেন কেন? আমি ব্যবস্থা করব, এ নিয়ে আপনি চিন্তা করবেন না। ভালো কথা, তাহলে আজ আমি উঠি। প্রতুলবাবু সিগারেট নেবালেন অ্যাস্ট্রেটেতে। হরিদাসবাবু বললেন, আরে উঠবো বললে চলে, একটা মিষ্টি খাওয়ার কথা ছিল। প্রতুলবাবু বললেন, বেশ, আনুন মিষ্টি। কথা শেষ হওয়ার আগেই অঞ্জলি 2টো প্লেট ভর্তি মিষ্টি নিয়ে ঢুকলো। প্রতুলবাবু একটি তুলে নিয়ে বললেন, আপনারা ভালো বুঝবেন, কিন্তু এই বিয়ে নিয়ে কোনো সমস্যা হবে না তো? আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন? সমস্যা? অমরনাথ জিজ্ঞাসা করলেন। আপনার ভগ্নিপতি পুনর্বিবাহ করেছেন, আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই, এসব আমি যাচাই করে নিয়েছি, কিন্তু সেই ভদ্রলোকের অনুমতি নেওয়া দরকার কি? জবাবটা অঞ্জলি দিল। আমার বোন মারা যাওয়ার পর জামাইবাবু দায়িত্ব নিতে চাননি, সেই কথা তিনি চিঠিতে জানিয়ে দিয়েছিলেন। চিঠিটা চাইলে আপনি দেখতে পারেন। ওরত উপাধি ছিল মুখোপাধ্যায়। উনি লিখেছিলেন, কোনোদিন পিতৃত্বের দাবি নিয়ে সামনে আসবেন না। সেই 1 মাসের বাচ্চাকে বুকে করে মানুষ করেছি, আমরাই ওর বাবা মা। পেটে না ধরলেও যে মা হওয়া যায় তা আমি বুঝেছি। আপনি নিশ্চিন্তে থাকুন, এ নিয়ে ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। বিয়ের দিন দুপুরে দুর্ঘটনা ঘটলো। ব্যাপারটা এমন আচমকা যে মন খারাপ হয়ে গেল অমরনাথের। এই চা বাগানে প্রতিটা মানুষ পরস্পরের সঙ্গে একটা ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে, যতই ভেতরে ভেতরে মন কষাকষি হোক, মন খারাপ। সেই জন্য শুভ কাজের আগে বিঘ্নটা ঘটলো। বাড়ি সাজানো হয়ে গিয়েছে, ভেতরে উঠোনে মেরাপ বাঁধা হয়েছে, ছাদনা তোলার ব্যবস্থা সেখানেই। বাড়ির বাইরে মাঠে প্যান্ডেল খাটিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা। ভোরের আগেই ভিয়েন বসে গেছে, ঠান্ডা জমেছে খুব। নিমন্ত্রিতরা তাড়াতাড়ি চলে যাবেন, চা বাগানের কেউ বাদ নেই। বাজারের অনেকেই আছেন, আশেপাশে যেসব চা বাগানের অমরনাথ চেনেন, চা বাগানে অমরনাথ খেলতে যান, তাদের অনেকেই নিমন্ত্রিত। সাহেবের কাছে থেকেই ডাইনামো চেয়ে এনেছেন আজকের রাতটার জন্য। সকালে জলপাইগুড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব এসছে। চা বাগানের সব কোয়ার্টার্সে আজ দুপুর থেকে রান্না বন্ধ। অঞ্জলি নিজে সবাইকে বলে আসায় মেয়েরা ভিড় করেছে 7 সকালে। গায়ে হলুদের তত্ত্ব দেখে সবাই উচ্ছ্বাসিত। মাছটাই প্রায় 20 সের হবে। বেনারসি শাড়ির সঙ্গে 4টে যে শাড়ি এসছে তা অঞ্জলি কখনো গায়ে তোলেনি।
ঝুমকো দুল এসছে ভেলভেটের বাক্সে। বিনা বৌদি দেখেই বললেন, এ নিশ্চয়ই তরুণ জুয়েলারি থেকে গড়ানো। মিষ্টি কত রকমের, ঘড়াই করে সরষের তেল পাঠানো হয়েছে ঘানি থেকে ভাঙিয়ে। প্রসাধনের জিনিসপত্র সবাই বিদেশি, রূপোর বাটিতে বাটা, হলুদ আলাদা করে রাখা। সবাই বলতে লাগলো, এ চা বাগানে এমন তত্ত্ব এর আগে কারো বিয়েতে আসেনি। হরিদাসবাবু বললেন, দেখো অমর, কিরকম সম্বন্ধ করেছি, শুধু পয়সাই নেই, নজরটা আকাশ ছোঁয়া। আমার মেয়েও গায়ে হলুদে এই তত্ত্ব পায়নি। এসব নিয়ে সকালটা ভালোই কেটেছিল। দুপুরে যখন ছেলেরা খেয়ে উঠেছে, বীরপাড়ার রহমত আলী যখন সানাইটা ঝালিয়ে নিচ্ছে, তখনই চিৎকার শুরু হলো মালবাবুর বাড়ি থেকে। মালবাবুর স্ত্রী খেতে বসতে যাচ্ছিলেন মেয়েদের সঙ্গে। এমন সময় ওদের চাকর চিৎকার করতে করতে ছুটে এলো, ললিতা নাকি কেমন করছে। সে যে খেতে আসেনি দুপুরে, সেটা খেয়াল করেনি কেউ। খবরটা শুনে অনেকেরই সঙ্গে অমরনাথও ছুটে গেলেন মালবাবুর বাড়িতে। গিয়ে দেখেন ললিতা তার ঘরের মেঝে শুয়ে ছটফট করছে, মুখ শক্ত হয়ে আছে, পেট চেপে আছে। ডাক্তারবাবুর সঙ্গে ছিলেন, সামান্য পরীক্ষা করেই বুঝতে পারলেন মেয়েটা বিষ খেয়েছে। সাহেবকে বলে গাড়ি আনতে একটু সময় লাগলো। এর চিকিৎসা বাগানের হাসপাতালে হবে না। ওষুধ যা দেওয়ার দিয়ে মালবাবু আর ডাক্তারবাবু ললিতাকে নিয়ে শেষ চেষ্টা করতে ছুটলেন জলপাইগুড়ি। ডাক্তারবাবু মুখ দেখে মনে হচ্ছিল আশা খুব একটা নেই। ললিতার টেবিলে একটা কাগজ পাওয়া গিয়েছিল, তাতে লেখা, আমি চললাম, তোমার পথের কাঁটা, তুমি ভালো থেকো। ললিতা চলে যাওয়ার পর আর্তনাদ করতে লাগলেন মালবাবুর স্ত্রী। আর সেই আর্তনাদের মধ্যে যে কথাগুলো উচ্চারিত হলো, তাতে সবাই জানতে পারলো ললিতা বিষ খেয়েছে শ্যামলের জন্য। বিষ না খেয়ে ললিতার উপায় ছিল না। আমার এই অডিও বুকটি শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ।